বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মমতাজ পারভিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রথম অধ্যায় আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে পৌরনীতি পরিচিতি, পৌরনীতির ধারণা, পৌরনীতি কাকে বলে, অর্থাৎ পৌরনীতি বলতে আমরা কি বুঝি, পৌরনীতির পরিধি কি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচনা থেকে দেখি কি জানতে পারি। দেখো, আজকের বিষয়টা হচ্ছে পৌরনীতির ধারণা। আমরা কিন্তু 1922 সালের যে পরীক্ষার্থী তাদের হলো সংক্ষিপ্ত সিলেবাস থেকে আলোচনা করব। পৌরনীতির ধারণা। পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক মৌলিক একটা বিষয়। পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। আমরা কম বেশি সবাই জানি পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। দেখো, ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, CIVICS। এই সিভিস ল্যাটিন শব্দ সিভিস এবং আরেকটা সিভিটাস। এই দুটা শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস নগর রাষ্ট্র। তাহলে দেখো, এটা হচ্ছে মূলত গ্রিক শব্দ, আর এই দুটা হচ্ছে ল্যাটিন শব্দ। দেখো, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। তাহলে আমরা কি জানতে পারলাম যে পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক একটা সামাজিক বিজ্ঞান। পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। এই সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। তাহলে দেখো যে উৎপত্তিগত দিক থেকে বা শাব্দিক অর্থে পৌরনীতি বলতে বোঝায় নাগরিকতা বিষয়ক শাস্ত্রকে, অর্থাৎ নাগরিকতা বিষয়ক শাস্ত্রই হচ্ছে পৌরনীতি। আমরা বলতে পারি যে পৌরনীতি হলো এমন একটা শাস্ত্র যা নাগরিকের আচার আচরণ, কার্যাবলী, রীতিনীতি এগুলো নিয়ে আলোচনা করে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রকে কেন্দ্র করে মূলত এই যে পৌরনীতি বা সিভিক্স এই শব্দটির কিন্তু প্রথম সূত্রপাত ঘটে। কোথায়? প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের এক একটা রাষ্ট্র ছিল, এক একটা নগরই ছিল মূলত এক একটা রাষ্ট্র। কারণ তখনকার সেই নগরগুলোর আয়তন ছিল খুবই কম এবং জনসংখ্যাও ছিল খুবই সীমিত। আমরা এখনো সে সকল নগর রাষ্ট্রের কথা জানতে পারি বা জানি, যেমন এথেন্স, মেগেরা, রোডস, ওমেগা। এই সকল নগর রাষ্ট্র তখন এক একটি রাষ্ট্র হিসাবে পরিচিতি ছিল।
প্রত্যেকটা নগর রাষ্ট্রকেই এক একটা রাষ্ট্র বলা হতো, কারণ একটাই, যেখানে জনগণ খুবই খুবই কম ছিল, প্রত্যেকটা জনগণই প্রায় শাসন কার্যে অংশগ্রহণ করত। দেখো, যারা শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হতো। বাদ বাকি যে সদস্য কিংবা মহিলা তাদেরকে কখনো নাগরিক হিসাবে উল্লেখ করা হতো না, কারণ ভোটার কার্যের অংশগ্রহণ তাদের ছিল না, অর্থাৎ তাদের কোনো ভোটাধিকার ছিল না। অন্যান্য যে সদস্য আছে এবং মহিলা আছে তাদের ভোটার অধিকার মানে ভোটের অধিকার ছিল না, যার জন্য তাদেরকে নাগরিকও বলা হতো না। শুধুমাত্র পৌরনীতিতে এদের যে আচার আচরণ কার্যাবলী এগুলোই আলোচনা করা হতো। কিন্তু প্রাচীন কালের সেই যে নগর রাষ্ট্র, অর্থাৎ গ্রিসের যে সেই নগর রাষ্ট্রগুলো, সেই নগর রাষ্ট্রের মতো আর আজকের জাতীয় রাষ্ট্রটা নেই। আজকের রাষ্ট্রটা হচ্ছে জাতীয় রাষ্ট্র, আর জাতীয় রাষ্ট্রের আয়তন তোমরা কম বেশি সবাই জানো যে অনেক বেশি আয়তন এবং জনসংখ্যাও অনেক বেশি। কাজেই এখন নাগরিক জীবনও অত্যন্ত জটিল এবং নানামুখী সমস্যায় জর্জরিত। কাজে নাগরিককে এখন সেই আগের যুগের শুধু যে পরিবারের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই পালন করতে হয় না। অর্থাৎ এখন নাগরিক জীবন পরিবারের গণ্ডি পেরিয়ে রাষ্ট্র, সমাজ এগুলোর রূপ পরিগ্রহ করেছে। এখন নাগরিককে শুধুমাত্র পারিবারিক দায়িত্বই পালন করতে হয় না, তাকে পালন করতে হয় সামাজিক দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব এবং অন্যান্য আনুষঙ্গিক দায়িত্ব তাকে পালন করতে হয়। তাছাড়া সরকার বলতে শুধু এখন আর ওই শাসনতন্ত্র কিংবা শাসন বিভাগকেই বোঝায় না, কারণ সরকার এখন নানামুখী কাজ করছে। শুধুমাত্র শাসন কার্যের মধ্যে তার কাজ সীমাবদ্ধ নেই, তাকে করতে হচ্ছে অর্থনৈতিক কাজ সম্পাদন, তাকে করতে হচ্ছে রাজনৈতিক কাজ সম্পাদন, তাকে করতে হচ্ছে অর্থনৈতিক কাজ সম্পাদন। এই সকল কাজগুলো সম্পাদন করাই হচ্ছে আধুনিক কল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য। কাজেই আধুনিক রাষ্ট্রকে আর সেই প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের সাথে তুলনা করা যায় না। তাহলে আমরা পৌরনীতি বলতে মানে সর্বশেষ আমরা কি বলতে পারি, যে রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ, কার্যাবলী এবং তাদের আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সবিস্তার আলোচনা ও পর্যালোচনা সম্পর্কে যে শাস্ত্র আদর্শ রাষ্ট্রের ইঙ্গিত দান করে, মূলত তাকেই আমরা বলি পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের সাথে জড়িত যাবতীয় বিষয় নিয়েই হচ্ছে পৌরনীতি আলোচনা করে থাকে। দেখো, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এই পৌরনীতিকে সংজ্ঞায়িত করেছেন। ইএম হোয়াইট, আমরা সবাই কিন্তু নাম শুনেছি, যারা অন্তত পৌরনীতি পড়ি, পৌরনীতি এবং সুশাসন যারা নিয়েছি, তারা কিন্তু প্রথমেই আমরা জানতে পারবো যে পৌরনীতিকে মূলত সংজ্ঞায়িত করেছেন কে, ইএম হোয়াইটের নামটা কিন্তু আগে আগে চলে আসে। তাহলে দেখো, সেই ইএম হোয়াইটের মতে যে পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থাৎ নাগরিকতার পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকে। এফআই গ্লাউডের মতে পৌরনীতি হলো এমন এক শাস্ত্র যেখানে নাগরিকদের অভ্যাস, কার্যাবলী এবং চেতনার দ্বারা বহুমুখী কাজ সম্পাদন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা পৌরনীতিকে মূলত দুটি অর্থে সংজ্ঞায়িত করতে পারি। একটি হচ্ছে ব্যাপক অর্থে, আরেকটি হচ্ছে সংকীর্ণ অর্থে। সংকীর্ণ অর্থে দেখো, পৌরনীতি বলতে শুধুমাত্র নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কিত বিষয়গুলোকেই বোঝানো হয়। নাগরিকগণ কি করেন, বিভিন্ন কর্তব্য পালন করে। কেন, কিসের জন্য? যে কতগুলো অধিকার ভোগ করার জন্য। সমাজ থেকে আমরা বিভিন্ন অধিকার ভোগ করে থাকি। সামাজিক যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করে থাকি। বিনিময়ে আমরা কি করি, কতগুলো কর্তব্য পালন করে থাকি। যেমন আইন মান্য করা,
রাষ্ট্রের শাসন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, এই সকল কর্তব্যগুলো আমরা পালন করে থাকি। আর ব্যাপক অর্থে পৌরনীতি হলো সেই ইএম হোয়াইটের সংজ্ঞা, যে নাগরিকের চারিপাশে যা কিছু আছে, অর্থাৎ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মূলত পৌরনীতি আলোচনা করে থাকে। অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত যাবতীয় বিষয়ই হচ্ছে পৌরনীতি। আমাদের জীবনকে রাষ্ট্রের সঙ্গে পরিচিত করে তোলার জন্য মূলত পৌরনীতি পাঠ করা অতীব জরুরি। পৌরনীতির আলোচনা মূলত নানামুখী। প্রথমত মূলত পৌরনীতি মানুষের রাজনৈতিক এবং সামাজিক দিক আলোচনা করে থাকে। এছাড়াও বিভিন্ন দিকই পৌরনীতি আলোচনা করে থাকে। আমরা দেখব কি কি বিষয়ে পৌরনীতি আলোচনা করে, অর্থাৎ পৌরনীতির পরিধি কি কি, আমরা পরিধিটা আজকে জেনে নেব। পৌরনীতির আওতাভুক্ত বা পরিধিভুক্ত কি কি বিষয় রয়েছে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকতা বিষয়ক ধারণা দেখি আমরা। নাগরিকতা বিষয়ক নাগরিকতা বিষয়ক ধারণা। দেখো আমরা এটা আগে আলোচনা করে নেই। একটি রাষ্ট্রের উত্থান পতন, সফলতা ব্যর্থতা, ভালো মন্দ সবকিছুই মূলত নির্ভর করে নাগরিকের উপর। কারণ আমরা জানি যে উত্তম নাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। আর নাগরিকের এই উন্নত এবং উত্তম জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত কিন্তু আসলে রাষ্ট্রের উৎপত্তি বা জন্ম। নাগরিক জীবনকে সুষ্ঠু সুন্দর করে গড়ে তোলার জন্যই মূলত রাষ্ট্রের জন্ম হয়েছে বা পৌরনীতির জন্ম হয়েছে। নাগরিকের কি কি গুণ রয়েছে, সুনাগরিকতা অর্জন করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, নাগরিকের সংজ্ঞা কি, নাগরিকতা কিভাবে বিলুপ্ত করা হয়, এসবই মূলত পৌরনীতির আওতাভুক্ত বা পরিধিভুক্ত। অর্থাৎ একজন ব্যক্তিকে কিভাবে সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায় সবকিছুই মূলত আমরা পৌরনীতি থেকে জানতে পারি বা বুঝতে পারি। দেখো নেক্সট যেটা সেটা বলা হয়েছে অধিকার বিষয়ক ধারণা। অধিকার বিষয়ক ধারণা। উত্তম ব্যক্তিত্বের জন্য যেরকম অধিকারের প্রয়োজন, ঠিক একটা রাষ্ট্রকে সেভাবে গতিশীল এবং প্রাণবন্ত করার জন্য মূলত কর্তব্য পালন অপরিহার্য। আমরা কি করি, কতগুলো অধিকার ভোগ করে থাকি কি করার জন্য, আমাদের ব্যক্তিত্বকে বিকশিত করার জন্য। আর বিনিময়ে আমরা কতগুলো কর্তব্য পালন করি রাষ্ট্রকে বিকশিত করার জন্য। অর্থাৎ সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা কতগুলো কর্তব্য পালন করে থাকি রাষ্ট্রের প্রতি। আমরা যে সকল অধিকার ভোগ করি তার বিনিময়ে কর্তব্য পালন করে থাকি। তাহলে এই যে কর্তব্য এবং অধিকার, এই কর্তব্যের সংজ্ঞা, কর্তব্যের শ্রেণী বিভাগ, কর্তব্যের ধারণা, অধিকারের ধারণা, অধিকারের শ্রেণী বিভাগ, অধিকার এবং কর্তব্যের পারস্পরিক সম্পর্ক, এসবই আরো কিছু কিছু অধিকার আছে যেগুলো মানবাধিকার, মৌলিক অধিকার। মূলত নাগরিকের যাবতীয় অধিকারই পৌরনীতির পরিধিভুক্ত। এসবই পৌরনীতিতে আলোচিত হয়। দেখো সামাজিক বিষয় সম্পর্কে ধারণা।
সামাজিক বিষয় সম্পর্কে ধারণা। মানব সমাজের আদি এবং অকৃত্রিম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। কালের বিবর্তনের ধারায় পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে উঠেছে রাষ্ট্রসহ নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান। এই যে সামাজিক প্রতিষ্ঠান, এই সামাজিক প্রতিষ্ঠানের ধারণা, সামাজিক পরিবর্তনের কারণ, সমাজের বিভিন্ন বিষয়, সামাজিক সংগঠন, এই সবই মূলত পৌরনীতির পরিধিভুক্ত। অর্থাৎ সামাজিক জীব হিসাবে আমরা কিভাবে জীবনযাপন করব, জীবনকে কিভাবে বিকশিত করব, কিভাবে আমরা পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকব, এই সব কিছুই মূলত সামাজিক বিষয় পড়লেই আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। অর্থাৎ এই সামাজিক বিষয় সম্পর্কিত যে এইগুলো, এই সবই মূলত এই ধারণাগুলো পৌরনীতির পরিধিভুক্ত বা আওতাভুক্ত। রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিষয় সম্পর্কে ধারণা। রাজনৈতিক বিষয় সম্পর্কে ধারণা। দেখো, রাজনৈতিক বিষয়ের মধ্যে কি কি আছে, আমরা কি কি দেখতে পাই, যে রাষ্ট্র, সরকার। তাহলে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের উপাদান, সরকার, সরকারের শ্রেণী বিভাগ, রাষ্ট্র এবং সরকারের পারস্পরিক সম্পর্ক, এসব বিষয়গুলোই মূলত পৌরনীতির পরিধিভুক্ত। সরকার কি কি কাজ করে থাকে, বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা কেমন, বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন, রাষ্ট্রগুলো কিভাবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে, কিভাবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অন্যান্য চুক্তি স্থাপন করে, এসবই মূলত পৌরনীতি থেকে আমরা জানতে পারি। নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে ধারণা। দেখো, আমরা লিখব স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ধারণা। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ধারণা। পৌরনীতি স্থানীয় বিভিন্ন বিষয়, অর্থাৎ স্থানীয় যে সকল সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, সেই সকল প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিয়ে থাকে। যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, এই সব কিছুর গঠন এবং কার্যাবলী আমরা পৌরনীতির মাধ্যমে জানতে পারি। ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হবে, কতজন সদস্য নিয়ে গঠিত হবে, ইউনিয়ন পরিষদ কি কি কাজ করবে, উপজেলা পরিষদ কিভাবে কাজ করবে, এবং সিটি কর্পোরেশন একটা শহরকে উন্নত করার জন্য, সিটিকে উন্নত করার জন্য কি কি কাজ করবে, মূলত এই সব দিক নির্দেশনা আমরা পৌরনীতি থেকে জানতে পারি। জাতীয়, দেখো স্থানীয়, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো পৌরনীতির পরিধিভুক্ত। যেমন জাতীয় স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন নেতার অবদান, জাতীয় বিষয়সমূহ, অন্যান্য রাষ্ট্রের সমস্যা এবং সমাধান, এসবই মূলত আমরা পৌরনীতি থেকে জানতে পারি। শুধু জাতীয় এবং স্থানীয় বিষয় নয়, বরং আন্তর্জাতিক যে সকল বিষয় রয়েছে, অর্থাৎ বর্তমানে একটা রাষ্ট্র শুধু তার নিজের অভ্যন্তরেই কাজ করছে না, বরং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক করছে, চুক্তি করছে। কি করার জন্য? বিভিন্নভাবে অন্য দেশের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য এবং নিজে অন্য রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য কি করতে হয়? পারস্পরিক চুক্তি করতে হয়, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে হয়। এই সকল সম্পর্ক স্থাপনের যে বিষয় বা নিয়ম, সেগুলোও কিন্তু পৌরনীতির পরিধিভুক্ত। দেখো, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো
রাজনৈতিক এবং সামাজিক বিমূর্ত বিষয় সম্পর্কে ধারণা। রাজনৈতিক এবং রাষ্ট্রীয় আমরা লিখতে পারি, রাজনৈতিক ও সামাজিক বিমূর্ত, যেগুলো দেখা যায় না, সেই বিমূর্ত বিষয় নিয়ে ধারণা। রাষ্ট্রের মধ্যে এমন কিছু কিছু বিষয় রয়েছে, সমাজের মধ্যে এমন কতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে দেখা যায় না, কিন্তু এগুলোর উপকারিতা, এগুলোর কাজ আমরা সবসময় অনুভব করি বা পাই। যেমন আইন, স্বাধীনতা, সাম্য। আইনের উৎস কি? আইন কাকে বলে, অর্থাৎ আইনের ধারণা, আইনের শ্রেণী বিভাগ, আইনের উৎস, আইন এবং স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতা, স্বাধীনতার সংজ্ঞা বা ধারণা, স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতার শ্রেণী বিভাগ এবং সাম্য, সাম্যের ধারণা, সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক। সবগুলো বিষয়ই আমরা পৌরনীতির মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই, বা এগুলো পড়ে আমরা বুঝতে পারি যে সাম্যটা আসলে কি, স্বাধীনতাটা কি এবং আইনটা কি। এগুলো সবিস্তার আলোচনাই হচ্ছে পৌরনীতি। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি করে, অর্থাৎ পৌরনীতি এই বিমূর্ত বিষয়গুলোকে নিয়েও আলোচনা করে থাকে। এই প্রত্যেকটা বিষয় পৌরনীতির পরিধিভুক্ত। দেখো, নাগরিকের কিছু কিছু রাজনৈতিক, দেখো অপ্রত্যাশিত বিষয়টা, রাজনৈতিক বিকাশ, রাজনৈতিক ঘটনাবলী এবং শাসনতান্ত্রিক বিকাশ। রাজনৈতিক ঘটনাবলী ও শাসনতান্ত্রিক বিকাশ। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী আলোচনা করে থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রে যে সকল বিষয় রয়েছে, রাজনৈতিক বিষয় যেগুলো রয়েছে, সে প্রত্যেকটা বিষয় আমরা পৌরনীতিতে দেখতে পাই। যেমন 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1947 সালের দেশ বিভাগ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1954 সালের সাধারণ নির্বাচন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন এবং সর্বোপরি 1971 সালের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ মুক্তিযুদ্ধ আমরা দেখতে পাই। এই প্রত্যেকটা বিষয় আসলে পৌরনীতি থেকে কিন্তু আমরা জানতে পারি। রাজনীতির পুরোটা বিষয়ই হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সবই মূলত পৌরনীতির পরিধিভুক্ত। শাসনতান্ত্রিক বিকাশও আমরা পৌরনীতির পাঠ থেকেই কিন্তু জানতে পারি। কিভাবে দেশ ভাগ হয়েছে 1947 সালে, বিভিন্ন দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাটা কেমন, বিভিন্ন দেশের সরকার ব্যবস্থাটা কেমন, পাক ভারত, পাকিস্তান এবং আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, পাকিস্তানের শাসন ব্যবস্থা এবং ভারতের শাসন ব্যবস্থা আমরা এই পৌরনীতির মাধ্যমে দেখতে পারি বা জানতে পাই। মূলত শাসনতান্ত্রিক বিকাশ এবং রাজনৈতিক যে ঘটনাবলী আছে, এই সবই মূলত পৌরনীতির পরিধিভুক্ত। দেখো, অন্যান্য সমসাময়িক বিষয় বা অন্যান্য ঘটনাবলী আমরা যেটা পৌরনীতির আওতাভুক্ত দেখতে পাই। সমসাময়িক সামাজিক ঘটনাবলী।
ঘটনাবলী ও সমস্যা। সম্পর্কিত আলোচনা দিতাম। দেখো, পৌরনীতি কি করে? বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনা করে থাকে। এখানে একটা সমাজে আজ থেকে শুরু করে বর্তমান, মানে আজ বর্তমান, অতীতে কি ছিল অতীতের কাহিনী এবং ভবিষ্যতের কাহিনীগুলো লিপিবদ্ধ করে থাকে। একটা রাষ্ট্রের সামাজিক সমস্যা এবং সেই সামাজিক সমস্যার প্রতিকার, কি কারণে সামাজিক সমস্যাগুলি হচ্ছে এবং কিভাবে সেগুলো প্রতিকার করা যাবে, মূলত এগুলোর বিধান পৌরনীতি দিয়ে থাকে। যেমন সামাজিক বিভিন্ন সমস্যা, যেমন আমরা বলতে পারি যে ইভটিজিং, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য যে সমস্যা আছে, অর্থাৎ দুর্নীতি, সন্ত্রাস, কালোবাজারি, এই সকল বিষয়গুলোই মূলত আমরা পৌরনীতি থেকে জানতে পারি এবং এগুলোর সমাধানের পথও কিন্তু পৌরনীতি দিয়ে দিয়েছে। মূলত একটা দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণতাই হচ্ছে পৌরনীতির পরিধিভুক্ত। দেখো, আমরা নেক্সট যে আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা। পৌরনীতি নাগরিকের স্বাভাবিক জীবন ব্যবস্থা নিয়েই আলোচনা করে থাকে। অর্থাৎ নাগরিকগণ অতীতে কি অধিকার ভোগ করত, সেই অধিকারগুলো কেমন ছিল, বর্তমানে কি কি অধিকার ভোগ করছে এবং ভবিষ্যতে কেমন অধিকার ভোগ করবে, সেই বিষয়গুলো মূলত দিক নির্দেশনা দিয়ে থাকে। এবং অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে ভবিষ্যতের কর্মপন্থা কি হবে, সেই বিষয়গুলো মূলত আমরা পৌরনীতি থেকে কিন্তু জানতে পারি। অর্থাৎ একটি নাগরিক তার রাষ্ট্রে বসবাস করতে গেলে তার অতীতে কি ছিল, নাগরিকের অতীত জীবন কেমন ছিল, অর্থাৎ অতীতে কিভাবে সে কর্তব্য পালন করত, কিভাবে অধিকার ভোগ করত, বর্তমানে সে কেমন করে অধিকারগুলো ভোগ করছে বা কর্তব্য পালন করছে এবং ভবিষ্যতে কি কি কর্তব্য তারা পালন করবে, এই সমুদায় ঘটনায় মূলত পৌরনীতির পরিধিভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা বলতে পারি যে নাগরিকের দৃষ্টিশক্তি যত দূর প্রসারিত, পৌরনীতির পরিধিও ঠিক তত দূর প্রসারিত। পৌরনীতির পরিধি আসলে শেষ করা যায় না। একটা ব্যক্তির জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় মূলত পৌরনীতির আওতাভুক্ত। সে কি খাচ্ছে, কি করছে, সে কি জীবন ব্যবস্থা গড়ে তুলবে, সে কেমন ভাবে চলাফেরা করবে, কি কি দায়িত্ব কর্তব্য পালন করবে, মূলত সবই পৌরনীতির বিষয়ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।